সুপ্রভাত বন্ধুরা, হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে। স্টার্ট ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে তোমরা দেখবে যে মানুষ কি করে লড়াই করছে তার অস্তিত্ব রক্ষার জন্য, তার এগিয়ে যাবার জন্য, একটা উন্নত জীবনের জন্য। আজকে তোমাদেরকে সেখানেই নিয়ে যাব যদি সবকিছু ঠিকঠাক থাকে। একটা প্রভাব আছে, ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। তো সেই রকমই একটা সবকিছু ঠিকঠাক থাকলে তোমাদেরকে সেই জীবন কাহিনী শোনাবো। কতটা লড়াই, কতটা অদম্য শক্তি, কতটা ইচ্ছা শক্তি, কতটা সমস্ত কিছুকে ইগনোর করে এগিয়ে যাবার একটা বাসনা, জেদ। সেই জেদের ঘরে তোমাদেরকে নিয়ে যাব, সেই জিদ্দি মেয়েটার কাছে তোমাদেরকে নিয়ে যাব। থাকবে তো সেই লড়াইয়ের গল্প শুনতে? তাহলে চলো সেই লড়াইয়ের জীবনের বাড়িতে চলো আমার সাথে, কিছুটা সময় কাটাবে সেখানে। আর শব্দগুলোকে ইগনোর করো প্লিজ। তো চলো, হাঁটি হাঁটি পা পা খোকন হাঁটে দেখে যা। বন্ধুরা, তোমাদেরকে যেমন কথা দিয়েছিলাম সেই মতো চলে এসেছি সন্হিতার বাড়িতে। সন্হিতা মাধ্যমিকে খুব ভালো নম্বর পেয়ে তারপর সে 11-12 কলা বিভাগ নিয়ে পড়েছে। তো তার একটা সাবজেক্ট ছিল সাইকোলজি। আমিও যেহেতু সাইকোলজি, সেই জন্যে আমার একটা আলাদা ভালো লাগা, ভালোবাসা ছিল সন্হিতার। শুধু তাই নয়, সন্হিতা সম্পর্কে আমার পিস্তুত দাদার মেয়ে। তোমরা হয়তো ভাবতেই পারো ও পিস্তুত দাদার মেয়ের ভিডিও করার জন্যেই। না, মোটেও না, সেই জন্যে নয়। সে কলা বিভাগে 93% পেয়ে সম্মানের সাথে সে পাশ করেছে। তোমরা হয়তো এখানেও ভাবতে পারো যে 93% তো অনেকেই পেয়েছে, তাহলে কেন সন্হিতার বাড়িতে? আমরা যখন কথা বলবো সন্হিতার সাথে তখন তোমরা ঠিক বুঝে যাবে যে কেন সন্হিতা সমাজের একটা জলজ্যান্ত ইন্সপিরেশন। আমরা এক্ষুনি ফিরে যাব সন্হিতার সাথে কথা বলতে। এবং এটাও বলে রাখি, সন্হিতা কিন্তু আইন নিয়ে পড়াশুনো করতে চায়। এবং কেন করতে চায়, আইন নিয়ে কেন? সে সাইকোলজি প্রচণ্ড ভালোবাসে, কিন্তু তারপরেও সাইকোলজি নিয়ে না এগিয়ে সে আইন নিয়ে কেন পড়তে চায় সেটাও শুনবো সন্হিতার মুখে। তাহলে তোমরা সাথে থেকো, মিস করো না। কেননা আজকের ভিডিওটা একটা অন্যরকম ভিডিও হতে চলেছে, সমাজের চোখে একটা দৃষ্টান্ত হতে চলেছে এবং একটা ভালো লাগা কাজ করবে তোমাদের। তাহলে এবার আমরা শুনে নেই সন্হিতার মুখে তার লড়াইয়ের কাহিনী, তার পছন্দ অপছন্দ, ভালো লাগা মন্দ লাগার সমস্ত অনুভূতিগুলি রং তুলিতে সাজিয়ে নিতে চাই আমি। তো সন্হিতা, এবার তো শুনলাম মানে তুমি 93% পেয়েছো। তো কথায় যাবার আগে তুমি বন্ধুদের হাত নাড়িয়ে হ্যালো বলে দাও। হাই। হ্যাঁ, তোমার 11-12-এ তোমার কি বিষয় ছিল, সাবজেক্ট কি ছিল? আমি তো আর্টস থেকে পড়ছিলাম। আমার সাবজেক্ট ছিল ইংলিশ, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি আর হিস্ট্রি। আমি আগেই বলেছিলাম যে ওর সাইকোলজিও ছিল, সেই জন্যেই আমার একটা ইনক্লিনেশন কিন্তু ওর ওপরেও ছিল। আর পাশে যিনি বসা সেই মমতাময়ী মা, ইনি হচ্ছেন সন্হিতার মা। এবং সন্হিতার একদম জন্ম মুহূর্ত থেকে সন্হিতাকে
সমাজের চোখে একটা দৃষ্টান্ত তৈরি করার জন্যে, সন্হিতাকে নিয়ে এগিয়ে যাবার জন্যে উনিও কিন্তু লড়াই করে চলেছেন। তো সুতরাং সন্হিতার মাকেও কুর্নিশ জানাই স্ট্যাট ব্লক থেকে। পাশের বাড়িতে ফ্ল্যাট হচ্ছে, তো সেখানে অনেকটা আওয়াজ হয়তো আসতে পারে, কিন্তু আমাদের চেষ্টা থাকবে সন্হিতার মুখের কথাগুলো মানে পুরোপুরি মাত্রায় আপনাদের সামনে তুলে ধরতে। সন্হিতা, তোমার ডাক নাম কি? বাড়িতে তোমাকে মা বাবা কি বলে ডাকেন? আমার অনেক নাম আছে। অনেক নাম? হ্যাঁ বলো। সোনাই আছে, আমার বাবা আমাকে শুনু ডাকে, আর জেমা ওরা আমাকে ঈশা বলে ডাকে। জেমা ওরা ঈশা বলে ডাকে। আচ্ছা, তোমার যে 11-12 যে সাবজেক্টগুলো নিয়ে পড়েছো তার মধ্যে তোমার কোন সাবজেক্টটা বেশি ভালো লাগতো? আমার সবগুলি সাবজেক্টের প্রতি ইকুয়াল ইন্টারেস্ট ছিল। সবচেয়ে যেটা ভালো লাগতো এটা হচ্ছে সাইকোলজি আর পলিটিক্যাল সায়েন্স, এই দুটো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাইকোলজি কেন ভালো লাগতো? বিকজ আমি অলওয়েজ চাইতাম যে মানুষের মানে ব্রেনে বা মাইন্ডে কি চলতে থাকে সেটার ব্যাপারে একটা স্টাডি করতে। যখন আমার সাইকোলজি ছিল না, আমার তখন থেকে ইন্টারেস্ট ছিল। আর সবচেয়ে এই কথা, আমার মাও সাইকোলজি নিয়ে। তোমার মাও সাইকোলজি নিয়ে? আচ্ছা, করেছে, যে কারণে আমি মাকে সবসময় এরকম প্রশ্ন করতে থাকতাম, মানুষ এটা কেন করে, এই বিহেভিয়ারটার পিছনে রিজন কি, এটা কি সেটা কি। সেটার জন্য মা আমাকে বলেছে ঠিক আছে তুই ক্লাস 11-এ সাইকোলজি নিয়ে, তাহলে তুই বুঝতে পারবি যে মানুষ কেন এরকম করে। আমি সেটার জন্য, অ্যাজ উই সে দ্যাট সাইকোলজি ইজ দ্য স্টাডি অফ হিউম্যান মাইন্ডস এন্ড সোল, তো সেখান থেকেই আমার মানে ইন্টারেস্টটা চলতে থাকলো আর কি। আমি মানুষের একদম ভিতরে গিয়ে, মানে মানুষের মাইন্ডের ভিতরে গিয়ে জানতে চেয়েছিলাম, যে প্রত্যেকটা বিহেভিয়ার অ্যানালাইসিস করে জানতে চেয়েছিলাম যেগুলির কারণগুলি কি। তো সেটার জন্য আমার সাইকোলজিতে ইন্টারেস্ট। হ্যাঁ, সাইকোলজি ইজ অলসো এ স্টাডি অফ বিহেভিয়ার। মানে মানুষের যে বিহেভিয়ারটা, মানে এটাও জানার জন্য আমি করতে চেয়েছিলাম যে কেন এরকম ভাবে বিহেভ করে মানুষ, বা এক্সট্রিম ইমোশনস গুলির কারণ কি, বা অনেক সময় যে ডিসঅর্ডার্স গুলি হয় এগুলির পিছনে কি সাইন্টিফিক রিজন আছে। তো সেটার জন্য সোনাই ডাকবো তোমাকে, কেননা সোনাই নামটার মধ্যে অনেক বেশি হৃদয়ের টান পাওয়া যায়। সোনাই, তো সোনাই, তোমার মায়ের কাছে শুনলাম যে তুমি এবার 12 পাস করার পরে তুমি আইন নিয়ে পড়বে। তুমি একটু আগে বলেছো যে তোমার সাইকোলজি তোমার ভীষণ ভালো লাগে, ইভেন পলিটিক্যাল সায়েন্সও। আচ্ছা, যাই হোক, কিন্তু হঠাৎ করে আইন নিয়ে কেন পড়তে চাইছো? আমি ল নিয়ে পড়তে চাই কারণ আমি একটা ইনসিডেন্ট একটু শেয়ার করি তাহলে, যখন মানে জিজ্ঞেস করলে। তো আমি একটা কম্পিটিশনে মানে পার্টিসিপেট করেছিলাম। এটা মেজেল একটা সেমিনার ছিল। এটার মধ্যে ST/SC অ্যাট্রসিটিজ অ্যাক্ট আর উইমেন্স মানে মহিলাদের যে নিয়ে উইমেন রাইটস প্রোটেকশন ST/SC অ্যাট্রসিটিজ অ্যাক্ট, ওইটার মধ্যে আমি যে স্পিচটা দিয়েছিলাম মানে এর ব্যাপারে, তো সেখান থেকে আমি ফার্স্ট হই। ওখানে ল কলেজের একজন প্রফেসর ছিলেন, মানে গভর্নমেন্ট ল কলেজের এক প্রফেসর, ওনার নাম স্বপন দেববর্মা। উনি আমাকে বলেন যে তোমার তো এগুলির উপরে মানে ভীষণ সুন্দর করে তুমি এটা দিয়েছো, আর তাহলে মানে তোমার নিশ্চয়ই অনেকটা আইডিয়া আছে। আমি বলেছি আমার এতটা আইডিয়া তো নেই, বাট আমি সবসময় এগুলি নিয়ে কথা বলতে, চর্চা করতে ভালোবাসি। আর সবসময় এই যে লয়ের যে কমপ্লেক্স প্রসিডিওরটা, এটা আমাকে অলওয়েজ অ্যাট্রাক্ট করতো। তো যে কারণে আমি এই মানে প্রফেশনটাতে আসতে চাই আর কি। ল বলতে মেইনলি জুডিশিয়ারি, মানে ন্যায়ের যে সিস্টেমটা, আমি চাই যে ক্রাইম তো আর কমবে না, কারণ ফট করে কি আমাদের একজনের প্রচেষ্টাতে তো ক্রাইম কমবে না। তো কিছুটা যদি আমরা ক্রাইম রেটস গুলিকে কমাতে পারি বা করতে পারি, কিছু ইনিশিয়েটিভ দিয়ে যদি বুলিং, হ্যারাসমেন্ট এগুলির মতো সেন্সিটিভ ইস্যু একটু কমাতে পারি, স্পেশালি আমি যেখান থেকে করেছি, তো সেটার জন্যই আর কি যে আমি এরকম একটা প্রফেশনে আসতে চাই, যাতে আমি মানুষকে হেল্প করতে পারি। আচ্ছা, তুমি বলেছো যে তুমি ওই ধরনের অ্যাট্রোসিটিজের বিরুদ্ধে তুমি দাঁড়াতে চাও, এবং স্পেশালি তুমি বলেছো যে তুমি যেখান থেকে উঠে এসছো। তো এই জায়গাটা একটু ক্লিয়ারলি বলো, না হলে আমরা একটু কনফিউজড হয়ে যাচ্ছি, ইভেন দর্শকরাও কনফিউজড হয়ে যাবে যে তুমি ওইটা কি মিন করতে চেয়েছো। এটার মানে হচ্ছে আমার ছোটবেলা থেকে আমার আশেপাশের মানুষরা খুব সাপোর্টিভ, টিচার্সরা, ফ্রেন্ডসরা, এমন ফ্রেন্ড ছিল না কিন্তু কয়েকজন যারা ছিল ওরা ভীষণ সাপোর্টিভ। তাও আমি বলবো যে কয়েকজন মানুষ ছিল যারা আমার এই কন্ডিশনটাকে ভীষণ মানে সিম্প্যাথির চোখে দেখতো। লাইক আমি বলতে চাই যে বি এম্প্যাথেটিক, don't show sympathy towards us because we are also normal like you, okay? So and normalize this kind of conditions, this kind of people, so that they can also contribute to the nation's welfare.
সো সেটার জন্যই আমি একটু ইয়ে করতে চাই আর কি, কিছু মানুষকে আমি এটা চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চাই যে উই আর অলসো লাইক ইউ, উই আর অলসো লাইক অল দ্য পিপল ইন আওয়ার সারাউন্ডিংস। তো সেটার জন্যই আর কি এটা, মানে আমি কোনোদিন বুলিং এর মতো সিরিয়াস ইস্যু ফেস করিনি, সিম্প্যাথিটাকে কাটাতে চাই জাস্ট। এটার আগের একটা ভিডিওতেও আমি বলেছি এরা কিন্তু সিম্প্যাথি চায় না, সিম্প্যাথি আর এমপ্যাথি, সাইকোলজি অলসো স্পিক্স অ্যাবাউট এমপ্যাথি নট সিম্প্যাথি। তো আহারে উহুরে ওটা নয়, আমাকে ভাবতে হবে আজকে আমি যদি ওই কন্ডিশনে যদি থাকতাম তাহলে আমি কি করে বিহেভ করতাম, আমার রিয়াকশন কি থাকতো, আমার লাইফস্টাইল আমি কি করে লিড করতাম। আমাকে ওর জায়গায় দাঁড়িয়ে আমাকে ভাবতে হবে ওদের জীবনটা, নট দ্যাট আহারে তুমি এখন কি করবা, নট দ্যাট ইস মেয়েটার কি অবস্থা, কি ভালো পড়াশোনায় অথচ মেয়েটার। এটা ওরা চায় না, ওরা চায় একটু ভালোবাসা। কেননা ওরা ওরা কোনো অপরাধ করে এখানে আসেনি। আমি একটা ভিডিও দেখেছিলাম, কে একজন বলেছিল যে অপরাধ মানে কোথাও কোনো আগের জন্মে এরা অপরাধ করেছে। নো নো নো, ওরা কোনো অপরাধ করে আসেনি, ওরা আমাদের মতো, এরা শুধু চায় একটু সেই নরম স্পর্শ, নরম কণ্ঠ, যেখানে থাকবে শুধু ভালোবাসা এবং যেখানে থাকবে কোনো আমরা ওরা নয়, আমি তুমি নয়, আমরা, শুধুই আমরা। তোমাদের সাথে এই মহিষী নারীর পরিচয় একটু আগেই হয়েছিল, ইতিমধ্যেই জেনে গেছো তিনি হচ্ছেন সন্হিতার মা শম্পা পাল দত্ত এবং সম্পর্কে আমার বৌদি। আচ্ছা বৌদি, ছোটবেলা থেকে ওর তো জন্মসূত্রেই তো ওর এরকমটা ছিল, তো মানে ওকে যখন তুমি প্রথম যখন দেখলে তখন তোমার কি ভাবনা হয়েছিল, বা তুমি এই লড়াইটা কি করে লড়বে, বা তুমি কি করে শক্তি সঞ্চয় করেছো যেটা তোমার কথা শুনে অন্যান্য মায়েরাও যাতে সেই শক্তিটা সঞ্চয় করতে পারে, সেই জন্য জানতে চাইছি। আসলে মানে ওর জন্মটা খুব তাড়াতাড়ি হয়ে গেছিল আর কি। আচ্ছা, সময়ের মানে প্রিম্যাচিওর বেবি ছিল। আচ্ছা, হ্যাঁ। প্লাস ওর ওয়েটও অনেক কম ছিল। হ্যাঁ, তো যখন ওর জন্ম হয় তখন মানে পরিস্থিতিটা এরকম ছিল যে ও যে মানে বাঁচবে এটাই কিন্তু আশার বাইরে ছিল আমাদের। হ্যাঁ, এরকম কন্ডিশন থেকে মানে ওকে আমি বড় করেছি, কিন্তু যখন ওর প্রায় 1 বছর বয়স তখন মানে মনে হচ্ছে যে ওর লোয়ার পোর্শনটা উইক। আচ্ছা, তখন থেকেই বুঝতে পেরেছি আর কি। তারপরে তো আগরতলায় যত ডাক্তার আছে সবাইকে দেখিয়েছি, আমি ইভেন বাইরেও গেছি ওকে নিয়ে, তো সবারই এক কথা প্রিমেচিউরের কারণে ওর মানে ব্রেনে একটু এফেক্ট করেছে, যার জন্য ওর চলাফেরাটা সমস্যা। তবে এটার একটাই মানে ওষুধ, এক্সারসাইজ করতে হবে, প্লাস যত পারা যায় ওকে মানে চেষ্টা করতে হবে আর কি, যদি একটা সাপোর্ট নিয়ে ও মানে চলতে পারে এরকম বলেছে, কিন্তু আদারওয়াইজ ওর অন্যান্য দিক সব ঠিক ছিল। আচ্ছা, ওকে নিয়ে যখন প্রথম স্কুলে টুলে গেলে তখন তোমার সমস্যা হয়নি? যে মানে সমস্যা হয়নি বলতে যে ও কি করে ওপরে উঠবে, দোতলায় 3 তলায়, বা এই ধরনের স্কুলে কি র্যাম্প ছিল বা অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার ছিল? না, অ্যাকচুয়ালি তো স্কুলে তখন এরকম ফ্যাসিলিটি ছিল না। হ্যাঁ, যখন ও স্কুলে ভর্তি হয়েছে এখনো এই চিন্তাটা করি যে ওকে নিয়ে কিভাবে ফেস করব। যেমন এখন 12 পাস করেছে, কলেজে যাব, ওইখানে মানে পরিস্থিতি কিরকম হবে, পরিকাঠামো কিরকম হবে, এটা এখনো আমি ফেস করি, কিন্তু মানে চিন্তা করো, ভাবো, এখন ভাবি, এটা আমি ভাবি। হ্যাঁ, আর স্কুলে যখন গেছি তখন তো ঠিকই এরকমই মনে হয়েছিল যে কিভাবে আমি স্কুলে ওকে নিয়ে দেব, ভিতরে ঢুকাবো, বসাবো, এগুলি ভীষণ চিন্তা করেছিলাম আমি। তো যাই হোক, মানে স্কুলে যাওয়ার পরে বিভিন্ন শিশু বিহার স্কুলের টিচাররা বা HM স্যার সবাই কিন্তু খুবই সহযোগিতা করেছেন। আমি যে এই 12 বছর স্কুলে কাটিয়েছি, স্কুলে যথেষ্ট সহযোগিতা আমি পেয়েছি। হ্যাঁ, সবাই হেল্প করেছে, স্কুলের টিচাররা তো করেছেনই, সঙ্গে যারা 4 ক্লাস ছিলেন বা অন্যান্য যে কর্মচারীরা সবাই যথেষ্ট সহযোগিতা করেছে। হ্যাঁ, মানে এরকম কোনোদিন হয়নি যে আমি মানে হেল্প পাইনি আর কি। আচ্ছা, হ্যাঁ, এটা সত্যি কথা। আর স্কুলেও ওকে সবাই খুব ভালোবাসতো, খুবই ভালোবাসতো। অনেক সময় আমি স্কুলে ওকে দিয়ে আমি বাড়ি চলে আসতাম। হ্যাঁ, কিন্তু স্কুলে কোনো সমস্যা হলে ম্যামরা আমাকে ফোন করতো, আমি গিয়ে তারপরে দেখতাম আর কি।
এইভাবেই স্কুলে কাটিয়েছি। পরে না এখন মানে বলছি যে এমন কোনো অকওয়ার্ড সিচুয়েশনের সম্মুখীন কি হতে হয়েছে যেখানে তোমার ওর জন্য তোমাকে লড়াই করতে হয়েছে? না, স্কুলে অবশ্য এরকম কোনো ঘটনা হয়নি যেটার জন্য মানে আমার খুব খারাপ লেগেছে বা কষ্ট পেয়েছি, এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত হয়নি। আচ্ছা, হ্যাঁ। আর তবে একটা ঘটনা এরকম হয়েছিল যেটা নাকি ও ক্লাস 6 বা 7 পড়ে, উপরতলায় ক্লাস ছিল, আমি উপরতলায় ওকে দিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম, কিন্তু দুপুর নাগাদ ভূমিকম্প হয়েছিল। ও আচ্ছা। সবাই তো স্কুল ক্লাসরুম থেকে সবাই দৌড়িয়ে নিচে নেমে এসছে, স্কুল থেকে বেরিয়ে গেছে, আর আমি বাড়িতে থেকে মানে খুব টেনশন যে ওর জানি কি অবস্থা হয়েছে, ও তো ক্লাসে একা জানি বসে রয়েছে, সবাই বেরিয়ে গেছে। কিন্তু আমি যখন স্কুলে আমাকে ফোন করেছে বা আমি ভূমিকম্পের মানে আমি ছুটে যাই, গিয়ে উপরতলায় গিয়ে দেখি ওকে ধরে 2-3 জন ম্যাম বসে আছে ক্লাসরুমে। বাবা, হ্যাঁ, মানে তখন আমার মনে হয়েছে, মানে মনে হয় যে ভগবানই মনে হয় সহযোগিতা করেছে। ম্যামরা বলছে যে না, ওকে ফেলে আমরা কিভাবে যাব, যদি কিছু হয়। আমি তো বেঞ্চে বসে বসে দোল খাচ্ছিলে। আচ্ছা, তখন আমার মনে হয়েছে যে মানে ভগবান রূপে ম্যামরা বোধহয় ওর পাশে আছে, হ্যাঁ আছেন, আর ওকে মানে 3 জন মিলে ওকে ধরে জড়িয়ে ধরে বসে রয়েছে, বলছে যে না, যা হবে ভিতরেই হবে, আমরাও আছি, সনিতাও আছে। ভাবুন যে টিচাররাই পারে এই ধরনের মানে উদাহরণ তৈরি করতে, যে এনারা তিনজন না দুজন, 3 জন তাদের জীবনের ঝুঁকি নিয়ে সংহিতাকে জড়িয়ে ধরে বসে আছে। তো আমি সেই 3 জন টিচার যারা রয়েছেন তাদেরকেও কুর্নিশ জানাই এবং আমার শ্রদ্ধা জানাই যে আপনারাও কিন্তু সেদিন উদাহরণ তৈরি করেছিলেন যে কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে সন্তান সম ছাত্রীর পাশে থাকা যায়। তাহলে চলো এবার জেনে নিই সোনাইয়ের বাবা শান্ত দত্ত উনি কি ভাবছেন ওনার মেয়েকে নিয়ে। মানে ওর যে রেজাল্ট আমি ততটা আমি আশা করতে পারিনি যে এতটা পাবে, কারণ কি সত্যি কথা বলি, আমি সবসময় পড়াশোনাটাকেই আমি প্রাধান্য দিই। ও যে পড়াশোনা করতো মানে এট এ স্ট্রেস, যে কোথাও বসে পড়াশোনা করা বা ইয়ে করা, ওর সবসময় মানে খেলার ছলেই পড়াশোনা, ঠিক আছে। যেমন সকালবেলায় ঘুম থেকে উঠতো, মানে অন্য স্টুডেন্টদের আমি দেখতাম যে মানে বা আমার এখানে যারা স্টুডেন্টরা পড়ে সকাল 6:30টায় চলে আসে। হ্যাঁ, তুমি তো কম্পিউটারের কোচিং সেন্টার আছে, তো আমার কম্পিউটারের কোচিং সেন্টার আমার 6:30টায় চলে আসে। তখন মানে ওই 6:30টায় যে ওরা চলে আসে, 8টায় ওরা যায়, কিন্তু আমার ঘরে তখন 6:30 হয় রাত্রি 3:30। ঠিক আছে কিরে বাবা, ঠিক বলছে? রাত্রি 3:30, মানে আমার মেয়ের জন্য, ওর মার জন্য না। তো সত্যি কথা বলতে কি, ও ঘুম থেকে উঠতো, তারপরে ঘুম থেকে ওঠার পর নিজের তো মর্জি আছে, ওদের তো একটা মর্জি থাকেই, তো সেই মর্জিগুলি দেখতে হতো, ওর মাই দেখে সমস্ত কিছু, তারপরে কি করবে না করবে, তারপরে পড়া মাকে জিজ্ঞাসা করতো, মা আমি এটা পড়বো কিনা, তো ওর মা যদি বলতো যে হ্যাঁ তুমি এটা পড়ে নাও, ভালো করে ইয়ে করে নাও, রাত্রে আমি তোমার কাছ থেকে, মানে পড়াশোনা সব ওর মাই, হ্যাঁ ওর মাই সবকিছু। আমার কাজ ছিল যখন যেটা দরকার সেটা নিয়ে আসা, যদি বইয়ের দরকার হতো না বললেও আমি বইটা নিয়ে আসতাম, একদম, কারণ এটা তো দরকার লাগবে। সেই এখন তুমি সোনাইকে নিয়ে কি ভাবছো? আমার তো ইচ্ছা ও লটা পড়ুক, লটা পড়লে পরে যদি ওর ভাগ্য ভালো থাকে, সবার আশীর্বাদ থাকে, পূর্বপুরুষের আশীর্বাদ থাকে, তাহলে যদি জুডিশিয়ারিটা দিতে পারে, তাহলে যদি হয় তাহলে আমাদের বংশের মজুমদার বংশ, দত্ত বংশের প্রথম হবে। হ্যাঁ হ্যাঁ একদম। এটা ছিল হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়ানো, হ্যাঁ, তারপরে যখন দেখলো যে না আমার সায়েন্স ম্যাথস এগুলিতে কোনো ইন্টারেস্ট নেই, তারপরে লর কথা বলেছে। আচ্ছা, তারপরে আরেকটা কথা বলি, যখন সে 11-এ উঠলো, 11-এ ওঠার পর সত্যি কথা বলতে 11-এ তার রেজাল্টটা বেশি ভালো হয়নি, কারণ
মানে না 11 না 12 মাধ্যমিকেরটা মাত্র 72 না 73%। যাই হোক যথেষ্ট ভালো, কিন্তু মানে এর থেকে যে 93% বা 93.5% পাবে, ডিফারেন্সটা যে এত, মানে আমি ভাবতেও পারি। একদম একদম। ও মা তুই লজ্জা পাচ্ছিস কেন মা? ঠিকই তো বলেছে, সত্য কথাই। তো মাধ্যমিকের যে জিনিসটা ওইটা আমারও এত প্রত্যাশিত ছিল না যে এত ইয়ে হবে, কিন্তু হ্যাঁ মানে ও অপ্রত্যাশিত, হ্যাঁ ওর নম্বরটা বের। যাই হোক, তো ওই হ্যাঁ তারপর এবং ওই নম্বরটা কম পাওয়াতে তার আরো বেশি জেদ বেড়ে গেল, বেশি জিদটা তার বেড়ে গেছে। আচ্ছা বৌদি, তুমি নিজেও তো মাস্টার ডিগ্রি, মানে তোমার মাস্টার ডিগ্রি করেছো, তুমি এই জায়গাটা স্যাক্রিফাইস করেছো বোধহয়, মানে তুমি জবে যাওনি? হ্যাঁ জব করতাম আমি, হ্যাঁ জব করতে। আচ্ছা, বিয়ের আগেই আমি চাইল্ড ওয়েলফেয়ারে ছিলাম, 5 বছর করেছি। আচ্ছা, কিন্তু ওর জন্ম হওয়ার পরে তারপর যখন ওরই কন্ডিশন, ওই কন্ডিশনে তো ওকে নিয়ে দৌড়াদৌড়ি, তখন চাকরি রাখবো নাকি ওকে দেখবো। একদম হ্যাঁ, তারপরে নিজের মনকে নিজে বুঝিয়েছি আর কি, না আগে তো মেয়েকে দেখতে হবে, একদম আগে সন্তান। আর আমি যদি চাকরিতে চলে যাই তাহলে পরবর্তী সময়ে ওর মানে কি অবস্থা হবে ওইটা চিন্তা করে আমি আর চাকরিতে যাইনি আর কি। হ্যাঁ, তারপরে ওর দিকেই নজর দিলাম, দেওয়াতে তো আমি ঠাকুরের আশীর্বাদে ওকে এগিয়ে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, জানি না এখন ঠাকুর আমার রাস্তার কতটুকু সুগম করেছে এটা। সুতরাং এই পর্যন্ত কিন্তু আমরা বুঝে গেলাম যে এই লড়াই শুধু সোনাইয়ের একার লড়াই নয়, এখানে কিন্তু একজন মায়েরও লড়াই রয়েছে এবং একজন বাবারও লড়াই রয়েছে, যদিও মায়ের ভূমিকাটাই বেশি লড়াইয়ে, না রে সোনাই? না, দুজনেই ইকুয়াল। বাহ, আমি ভেবেছি ও বলবে হ্যাঁ মায়ের লড়াই বেশি। একদম, দুজনেই লড়াই করছে তোমার রাস্তাকে স্মুথ করার। আচ্ছা সোনাই, তোমার এবার পছন্দ নিয়ে একটু জিজ্ঞেস করি। আচ্ছা, হ্যাঁ, তুমি ইংলিশ নভেল বা বাংলা সাহিত্যের কিছু তো পড়েছো বোধহয়? হ্যাঁ। তোমার কার লেখা সবচেয়ে বেশি ভালো লাগে? আমার ইংলিশের মধ্যে আমার লেখা খুব ভালো লাগে জেকে রাউলিংস, বিকজ হ্যারি পটার সিরিজ অফকোর্স সবার ফেভারিট। আচ্ছা, আর স্টিফেন কিং, যাকে হরর নোভেল বা মিস্ট্রি থ্রিলার্সের মানে গড বলা হয়, গড অফ থ্রিলার্স, আমার ওনার কয়েকটা অ্যাডাপ্টেশন আমি পড়েছি। বই পড়াটা তো এত সম্ভব হয়ে ওঠে না, তো ইউটিউবে পডকাস্টের মাধ্যমে স্টিফেন কিং এর যতগুলি নোভেল দেখায় মানে শুনতে পারি, আমি ততগুলি চেষ্টা করি শুনতে, আমার ভালো লাগে থ্রিলারের জনরটা। আচ্ছা আচ্ছা, সিনেমা দেখো তুমি? সিনেমা খুব একটা বেশি দেখা হয়ে ওঠে না, কিন্তু কয়েকটা দেখেছি যেটা ভীষণ ইম্প্যাক্টফুল, আমার ভালো লাগে। এর মধ্যে কি দেখেছো? সাউথ ইন্ডিয়ান ফিল্মস বেশি দেখেছি আমি। আচ্ছা, সাউথ ইন্ডিয়ান ফিল্ম বলতে একটা ছিল মঙ্গলবারম, এটা একটা খুবই ডিজাইন, মানে সরি, এটা একটা মানে ডিসঅর্ডার নিয়ে একটা মেয়েটার। আরেকটা ফিল্ম হয়েছে আবেশম, বুলিং এর উপরে। আচ্ছা, রিসেন্টলি একটা বই বেরিয়েছে হিন্দি, শ্রীকান্ত, আমি দেখেছো ওটা? শ্রীকান্ত বোল্লার, হ্যাঁ বোল্লার, এটা হ্যাঁ এটা ভীষণ মোটিভেটিং একটা কথা আর কি, যে বুলিং কান্ট স্টপ পিপল। শ্রীকান্ত বোল্লা অ্যাবসলিউটলি, আমার খুব ভালো লেগেছে এই জিনিসটা। আচ্ছা, এবার বলো তো তোমার প্রিয় খাবার কি? খাবার মা জানে প্রিয় খাবার কি? মা অবশ্যই জানে। আমাকে বাইরের খাবার আগে খেতাম, এখন মা কয়েকটা দিন ধরে এলাও করছে না, ইনফ্যাক্ট মা বলছে যে আর এলাও করা যাবে না, আর খেতে দেব না। তোমার কোন ডিশটা বেশি ভালো লাগে? মা যেটা বানায় আদর করে, বিকজ হোম কুক ফুড ইজ দ্য বেস্ট। আচ্ছা, মা কোনটা ভালো বানায়? মা সব ভালো বানায়। ওরে বাস, মা যা বানায় সেটাই অমৃত। হ্যাঁ, কেননা এটার মধ্যে থাকে ভালোবাসা অ্যাকচুয়ালি। হ্যাঁ, আর সব মানের বেস্ট, সব মারা বেস্ট। কিন্তু মানে তোমার মা মানে একটু বেশি মানে ও বাবা, she has a special place in my heart. আচ্ছা আচ্ছা। এবার তোমার প্রিয় রং কি? প্রিয় রং ব্ল্যাক। পছন্দের হিরো হিরোইন? আমার তো বলিউডে কাউকে ভালো লাগে না। সাউথে আল্লু অর্জুন, আচ্ছা, তারপরে ফাহাদ ফাজিল, ওরা আছে, বিজয়, আচ্ছা, মানে এটা লিস্ট আনকাউন্টেবল। আচ্ছা, আর নায়িকা বলতে সামান্থা, রুথ প্রভু,
কাজল আগরওয়াল, অনুষ্কা শেট্টি, আর এর মধ্যে একটা হলিউডে একজন অ্যাক্টর আছে যিনি লুসিফারে ছিলেন, টম এলিস, আমার ওনাকে খুব ভালো লাগে। আচ্ছা, ধরো আমরা তো মানুষ না, আমাদের মানে মন খারাপ একটা থাকতেই পারে, হ্যাঁ, সবসময় যে মন ভালো থাকবে তা তো না, বিভিন্ন, হ্যাঁ, তোমার যখন মন খারাপ হয় তখন তুমি কি করো? মন খারাপ হলে মিউজিক ইজ দ্য আলটিমেট অপশন। তাহলে টিভি আছে, কিছু ইউটিউব ভিডিওস, আমি মোটিভেশনাল ভিডিওস একদম দেখি না, বিকজ দে অ্যাপিয়ার, মানে কিছু কিছু মোটিভেশনাল ভিডিও জেনুইন হলেও বাকিটা সবটা ফেক, মানে তারা যতটা দেখায় ততটা মানুষই হতে পারে না। আর মা তো আছেই, সব মা তো আছে, একদম তোমার মোটিভেশনাল গুরু, একদম মা, হ্যাঁ মা, একদম মা। কোনো প্রবলেম হলেই মাকে বলে 1 মিনিটের মধ্যে সব প্রবলেম সলভ। বলতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, বলো না না প্লিজ প্লিজ না। আমার মন খারাপ হয়, হ্যাঁ, তখন আমি চিল্লাই, আর আর চিল্লাই আর দুনিয়া এক করি, আর কাঁদি, বিকজ মানুষের ইমোশনটাকে তো লেট আউট করতে হবে না, তো এটা হচ্ছে কথাটা, বিকজ ইমোশনটা ভিতরে চাপা থাকলে অনেকটা একটা ট্রমায় পরিণত হয়, তা আমি সেটা চাই না, আমি ইমোশনটাকে বের করে দিতে চাই। মানুষ যা খুশি তা ভাবুক, আই ডোন্ট কেয়ার about what people say. I only care about myself, my family and the people whom I love. আচ্ছা, একটা কি গানের লাইন তুমি বলতে পারবে, গাইতে পারবে একটা গানের লাইন? গান, হ্যাঁ, ওই দেখো তোমার বাবা কি করে হাসছে, একটা গানের লাইন। আচ্ছা ঠিক আছে, তুমি একটু চিন্তা করো তুমি কোন গানটা করবে, ততক্ষণে তোমার সমাজের জন্য, সোসাইটির জন্য তুমি কি মেসেজ দিতে চাও? For the parents I will say that let your kids be what they want and don't be afraid of what people say, and for the kids, for the children I want to say that you are not alone. আমরা এই পর্বের শেষ পর্যায়ে চলে এসেছি, তো যেতে যেতে চলো আমরা সোনাইয়ের মুখে একটা লাইন অন্তত শুনি, সে কি ভাবছে, এবং আমার যেটা মনে হচ্ছে শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, এবং তার গানও বোধহয় সেরকমই কিছু একটা হবে যেটা অর্থবহ। রবি ঠাকুরের একটা গান আমার খুব মনে পড়ছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। ওয়াও, দেখেছো, আমি এটাই ভাবছিলাম। হ্যাঁ বলো। কারণ যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও ভাগা কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এটাই একদম শেষ কথা। যদি তোমাদের ডাক শুনে কেউ যদি না আসে তাহলে তুমি তোমার সাথে চলবে, একলাই চলবে, এবং তোমার হাতটা তুমিই ধরবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখছি। যদি ভালো লাগে একটা লাইক তো বানতাই হ্যাঁ। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে, নতুন ভাবনায়, নতুন চিন্তায়, নতুন আলোতে। টাটা।